আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে দুজন রয়েছেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং লেখিকা রত্না ভট্টাচার্য এবং রয়েছেন আইনজীবী জয়দীপ সেন। আমার দুজনের কাছে আসলে আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগে সেটাতেই শুরু করি যে আমরা বাংলা একটা প্রবাদ বাক্য শুনেছিলাম, ঢেকি স্বর্গে গিয়ে ধান ভাঙে। আমার আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে মনে হচ্ছে যে কোথাও তোষণটাকে তিনি স্বভাবে পরিণত করে নিয়েছেন। তিনি পশ্চিমবঙ্গে থাকলে, দেশে থাকলে সংখ্যালঘু তোষণ করেন, আর তিনি গেছেন বিদেশে, তিনি ব্রিটেনে গিয়ে ব্রিটিশ তোষণ করতে শুরু করে দিয়েছেন। তিনি তো গিয়েছিলেন শিল্পের জন্য, শিল্প কটা এলো। এর আগে তিনি স্পেনে গেছেন, এবার তিনি লন্ডনে গেছেন, ব্রিটেনে গেছেন। শিল্পের জন্য যেতে গিয়ে, শিল্পের জন্য কেউ গেলে, কেউ বিদেশ সফরে গেলে, কেউ বাণিজ্যের কথা বলতে গেলে সেখানে কোথাও নিজের দেশের গরিমাকে ছোট করে দেখা, খাটো করে দেখার মধ্যে কিসের মাহাত্ম্য, কিসের গর্ব? ব্রিটিশদের সঙ্গে কথা হবে আমনে সামনে, চোখে চোখ রেখে, যেভাবে আমরা খবর করি। ব্রিটিশদের সঙ্গে কথা হবে ব্যবসা নিয়ে, বাণিজ্য নিয়ে, আদান প্রদান নিয়ে। ব্রিটিশদের সঙ্গে কথা বলতে গিয়ে তাদের রাজত্বকাল, তাদের শাসনকাল, তাদের অত্যাচার, সেগুলোকে মনে করে তাদেরকে মহিমান্বিত করার মতো, তা নিয়ে গর্ব করার মতো, সেই হেরিটেজ নিয়ে আপ্লুত হওয়ার মতো কি পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমার কাছে স্পষ্ট নয়। যদি আপনারা জানেন, যারা এই মুহূর্তে সোজাসুজি স্বর্ণালী লাইভ টেলিকাস্ট দেখছেন, প্লিজ কমেন্ট করে সরাসরি আমাকে জানাবেন। আমি স্বর্ণালী সরকার আপনাদের কথাগুলো শুনবো এবং পারলে সময় থাকলে তুলে ধরার চেষ্টা করব। আমি শুরু করব জয়দীপদা এবং রত্নাদি, দুজনের কাছেই আসছি। জয়দীপদা কি বলবেন? মানে আমি তো অন্তত ভাবতে পারিনি যে 190 বছরের রাজত্ব, শাসন, অত্যাচার তুলে ধরে মমতা বন্দ্যোপাধ্যায় এত গদগদ করে, মিষ্টি করে হেসে তিনি বলতে শুরু করবেন যে এভরিডে আই ইউজ টু রিমেম্বার দ্যাট। সাইকোলজিতে একটা ফ্রেজ আছে, একটা কনসেপ্ট আছে, স্টকহোম সিনড্রোম। স্টকহোম সিনড্রোম হচ্ছে অত্যাচারীর, শোষকের শোষণ এবং অত্যাচারকে জাস্টিফাই করা এবং তাকে ইউলোজাইজ করা। তো আসলে তোষণ জিনিসটা দুটো ইমোশনস থেকে আসে। একটা হচ্ছে সেলফ হেট, আত্মঘৃণা, আর একটা হচ্ছে কনফিডেন্সের অভাব। সুতরাং আমাকে তোষণ করে, উনি পশ্চিমবাংলায় থাকলে উনি সংখ্যালঘু তোষণ করেন, আর সেটা হয়তো ওনার অভ্যেসে পরিণত হয়ে গেছে। উনি বিদেশে গিয়ে ব্রিটিশ শাসনকে মহিমান্বিত করার চেষ্টা করেছেন। এটা হয়তো ইতিহাসের শিক্ষা, সেটার অভাবও হতে পারে। এখন এটা নিয়ে কি বলবো? এটা নিয়ে তো মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বলেছেন যে তার বাবা স্বাধীনতা সংগ্রামী। ফিরহাদ হাকিম সাম্প্রতিক সময় আমার একটা কথা মনে পড়ছে, ফিরহাদ হাকিম তিনি বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় স্বাধীনতা সংগ্রামীর থেকে কোনো অংশে কম নন। আবার তাদেরই দলের আরেকজন নেতা তিনি আবার সাম্প্রতিক সময় সন্দেশখালীতে শেখ শাহজাহানকেও স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে তুলনা করে বসেছিলেন। তো এরকম ধরনের বিভিন্ন সময় স্বাধীনতা সংগ্রামের তুলনামূলক তুল্যমূল্য আলোচনা চরিত্র আমরা পেয়ে থাকি। যেরকম ফিরহাদ হাকিমের বক্তব্য আমি বলছিলাম, আমার টিম বললো যে ফিরহাদ হাকিমের বাইট তোমাদের রেডি আছে, উনি কি বলেছিলেন? দিদি তুমি চাইলে শোনাতেই পারো। আমি তাহলে শুনিয়ে দিই একবার ফিরহাদ হাকিম মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে কি বলেছিলেন। কেন শোনাচ্ছি? খুব গুরুত্বপূর্ণ। একটু পরে রত্নাদিকে প্রশ্নটা করলে আপনি বুঝতে পারবেন। শুনুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আন্দোলন করতে করতে কখনো কেশপুর, কখনো চমকাইতলা, বিভিন্ন জায়গায় আন্দোলন করেছি। সেই আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সবসময় সংশয় ছিল। কিন্তু এই আন্দোলন একটা দীর্ঘ আন্দোলন হয়েছে। একদিনে আমরা সরকারে আসিনি, তার জন্য আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাস আছে। সেই ইতিহাসটা যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের সাথে সেই ইতিহাসটাকে পাশে রাখা যায়। যে কোনো স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের থেকে কোনো কম নয় তৃণমূল কংগ্রেসের ইতিহাসটা, মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিহাসটা। উনি স্বাধীনতা সংগ্রামীর মতো আন্দোলনে লড়াই করে গেছেন। সেই স্বাধীনতা সংগ্রামী নিজের দেশের স্বাধীনতা সংগ্রামটাকে এত খাটো করে দেখলেন জয়দীপদা? এই স্বাধীনতা সংগ্রামী মানে যার অবদান, যাকে আমাদের মেয়র ফিরহাদ হাকিম, মিস্টার ফিরহাদ হাকিম বললেন যে তার অবদান স্বাধীনতা সংগ্রামের চেয়ে কোনো অংশে কম নয়। তো আমি ধরে নিচ্ছি, এটা আমার অ্যাজাম্পশন, যে উনি সিপিএমের অপশাসনের থেকে মুক্তি পাওয়ার লড়াইটাকে স্বাধীনতা সংগ্রাম বলেছেন, মমতা ব্যানার্জির লড়াইটাকে স্বাধীনতা সংগ্রাম বলেছে। তো আজকে যে যারা সিপিএমের কমিউনিস্ট পার্টি ন্যারেটিভ তৈরি করতো, যে আরবান নকশালসরা কমিউনিস্টদের ন্যারেটিভ তৈরি করতো, তারা কিন্তু ওনার দলে উচ্চ উচ্চ পদে বসে আছেন। তারা কিন্তু এখন ওনার দলে ন্যারেটিভ সেট করে। তো তার ফলে উনি স্বাধীনতা সংগ্রাম বলতে কি বলতে চেয়েছেন, মানে সেটা
আমার তো বোধগম্য হচ্ছে না। আমি রত্নাদির কাছে, রত্নাদি, আমরা কি আমাদের দেশের ইতিহাসকে ভুলে গেলাম? ব্রিটিশরা এসে নাকি আমাদের এখানে স্থাপত্য করেছে, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সেটা মনে রেখেছেন এবং তিনি এভরিডে নাকি সেটা মনে রাখেন। তিনি বলছেন এভরিডে আই ইউজ টু রিমেম্বার দ্যাট। কি কি স্ট্রাকচার করে গেছে, আমরা ভুলে গেছি আমাদের ভারতের কি কি স্ট্রাকচার অ্যাকচুয়ালি ছিল। আমাদের ভারতীয়রা বিভিন্ন সময় বিভিন্ন রাজত্বকালে হিন্দু রাজাদের সময় কোন কোন স্ট্রাকচার তৈরি করেছিলেন। কিছুক্ষণ আগে আপনারা যখন এখানে ছিলেন আমি সেই সময়তে কয়েকটা পরিসংখ্যান দিচ্ছিলাম। উনি কি ভুলে গেছেন কোন জায়গা থেকে একজন ব্রিটিশদের শাসনকালকে এত নরমভাবে এত মনে রাখার মতো করে সেই শাসনকালকে গর্বিত হতে পারেন? আমার ধারণা। রত্নদি, আপনি কি বলবেন? ইতিহাস নিয়ে দীর্ঘ চর্চা আপনার। আমি একটু পিছিয়ে বলছি, কারণ স্বাধীনতার কথা এসছে তো। 1946 সালে গ্রেট ক্যালকাটা কিলিং হয়ে গেছে, 16ই আগস্ট ডাক দেওয়া হয়েছিল ডাইরেক্ট অ্যাকশন ডে, এসব আমাদের উপর দিয়ে কেটে গেছে। তারপরে আমরা স্বাধীন হয়েছি, তাতে সবাই জানে স্বাধীনতার ইতিহাস কিভাবে হয়েছে, কেন হয়েছে, দেশ ভাগ হয়েছে। তারপরেও অনেক ঘটনা ঘটে গেছে, তারপরেও আমরা কিন্তু হিন্দু বা মুসলমান ছিলাম মোটামুটি পাশাপাশি, একটা হারমোনি মেনটেন করে। কিন্তু এখন যেটা দেখছি, মমতা ব্যানার্জি 2011 সালে আসার পর মানে একটা বেঙ্গল হয়ে গেছে, একটা টিন্ডা বক্সের মতো। মানে যে কোনো মুহূর্তে বেঙ্গল আমার মনে হয় যে এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছে, কি ঘটবে আমরা জানি না, একটু ভয়ও করে। কিন্তু 2011-তে মমতা এসেছিল সিপিএমের 34 বছরের রাজত্বকে সরিয়ে, তখন আমরাও স্বাগত জানিয়েছিলাম, পেছনটা বুঝতে পারিনি তখন। মমতা ব্যানার্জি পারলে কিন্তু বাংলাটাকে সোনার বাংলা করতে পারতেন, জনগণের সাপোর্ট পেতেন। যে জনগণ সিপিএম থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিল, উনি কিন্তু সেদিকে গেলেন না। উনি কিন্তু চলে গেলেন একটা গ্রেটার অ্যাপিজমেন্টের দিকে, অর্থাৎ উনি চাইলেন ওনার ভোট বাক্সটা ঠিক থাকুক, এবং তাকে দুধেল গাই বলি বা যা কিছু বলি বলে ভোট বাক্সটাকে ঠিক রাখবো। মানে একটা বিষয় স্পষ্ট আপনি বলছেন যে স্বার্থ সিদ্ধির জন্য যেখানে যেখানে তোষণ দরকার সেখানে সেখানে সেই সেই ভাষায় কথা বলে তোষণ করাটাকে উনি বোধহয় কার্যত অভ্যেসে বা একটা নিজস্ব ফর্মুলায় পরিণত করে দিয়েছে। একজন উনি বললেন যে ফর্মুলা, মানে উনি অসম্ভব বুদ্ধিমতী, উনি জানেন কাকে কখন কি দিতে হবে। আমরা বলি না কোন দেবতা কোন ফুলে তুষ্ট হয়, সেই রকম উনি ঠিক তাই করেছেন। তারপরে দেখা গেল ভোটের বাক্সটাকে ঠিক রাখতে গিয়ে উনি মানে কত দূর নামা যায় নিচে, উনি তাই নেমেছেন। তবে সে টাইপ্যাক বাংলার মেয়ে, বাংলা মেয়েকে চায় টায় অনেক কিছু হলো, খেলা হবে। এবং তারপর উনি ঠিক ভোটের আগে চলে যান ফুরফুরা শরীফে। তারপর উনি ইমাম ভাতা বাড়ালেন। এবার তো বাজেটে দেখলাম মাদ্রাসাকে একটা লাগাম ছাড়া উনি মানে টাকা দিয়েছেন। আমরা কথা বলছিলাম যে আমি আসছি ব্রিটিশের ব্যাপারটাতে, একটুখানি সময় দাও। সেখানে মমতা সেটা করেছেন, করার পরে এখন যে উনি গেছেন অক্সফোর্ডে, সেটা উনি অনেক চর্চা হয়েছে। ওখান থেকে আর্জি করে এক্স ডাক্তাররা যারা থাকে ব্রিটেনে, তারা চিঠি দিয়েছে কেলগসের যে কলেজে উনি গেছেন। কিন্তু আমার যেটা বক্তব্য, উনি কেন এটা বললেন যে মানে ব্রিটিশকে উনি তোষণ কেন করলেন, তার কারণ আমার এটা একান্ত ব্যক্তিগত মনে হচ্ছে মত যে ব্রিটিশ বা ব্রিটেন তো ক্রমশ ইসলামাইজেশনের দিকে যাচ্ছে, সুতরাং ওখানে উনি ওই রাজনীতিটা খেলেছেন। এটা খুব ঠিক পয়েন্ট, খুশির জন্য, কারণ ওখানে প্রচুর আমরা জানি যে প্রচুর বা বাংলাদেশীয় রয়েছেন প্রচুর পরিমাণে, ওখানে তারা রীতিমতো ইলেকশনে পার্টিসিপেট করছে, উনি একটা বার্তা দিয়েছেন, এবং তারা ওখানে নাগরিকত্ব পেয়ে গেছেন বিপুল পরিমাণে। সেখানে মুসলিম ভোটার কিন্তু বিপুল পরিমাণে বেড়েছে, হয়তো সেই জন্য তিনি সেই তোষণের রাস্তাটাকে নিয়ে নিলেন। যাতে তোমরা দেখেছো না পাকিস্তান গ্রুমিং গ্যাংটা, সেটা হেরে গেল পার্লামেন্টে, মানে ব্রিটিশদের ভোটের সঙ্গে মুসলিমদের ভোটে, সেই ভোটে হেরে গেল, তারা পাস করাতে পারলো না মানে পাকিস্তান গ্রুমিং গ্যাংয়ের ব্যাপারটা। এবং আমি শুনেছি যে লন্ডন থেকে শুরু করে বিভিন্ন ইউরোপের মানে এই ধরনের জায়গাগুলোতে দুম করে দেখলে ঠিক বোঝা মুশকিল হয়ে যায় যে এটা আসলে একটা ব্রিটিশদের জায়গা। না, ওটা ইসলামাইজেশন থেকে যাচ্ছে ক্রমশ। এবং আজকে লাহোরে ঘুরছি, এবং এবং আজকে আমি তোমাকে বলছি যে যেদিন অ্যাঞ্জেলা মার্কেল খুলে দিল সিরিয়ান অধিবাসীদের জন্য তার দেশের দরজা, তারপরে এই জিনিসটা শুরু হয়ে গেছে। ইউএসএ তো চলছে এই জিনিসটা, ডেমোক্র্যাটরা তো ভীষণভাবে ঢুকিয়েছে, সেটা আমি ছাড় অন্য ব্যাপার। কিন্তু এখানে যেটা বলতে চাইছি, আজকে মমতা ব্যানার্জি আমাদের যে প্রাইড,
আমাদের বিনয় বাদল দীনেশ, আমাদের মাস্টারদা, আমাদের কার নাম করব, ওদিকে ভগৎ সিং, মানে নাম করতে পারছি না, গায়ে কাঁটা দিচ্ছে আমার, যে তাদের জীবন দেওয়াটা কি মিথ্যে হয়ে গেল? তারা যে রক্ত দিল মিথ্যে হয়ে গেল?